একটু ভাবুন তো, আমাদের বাবা চাচাদের প্রজন্ম হয়তো সারা জীবন একটা চাকরি করেছেন, সকাল ৮টা থেকে রাত ৮টা, মাস শেষে বেতন, সংসারটা হয়তো চলে গেছে। কিন্তু সত্যিকারের সম্পদ কি গড়া হয়েছে, নাকি সেই একই চক্রে জীবনটা কেটে গেছে? বেতন আসে, খরচ হয়, মাস শেষ। আচ্ছা, এখনকার প্রজন্মের কথাই ভাবুন, আমাদের কথা। আমরাও কি সেই একই পথে হাঁটছি না? চাকরি করছি, হয়তো ভালোই আছি, কিন্তু মনের ভেতর একটা খচখচানি তো কাজ করেই, তাই না? যে আরে, আমি কি সারা জীবন এভাবেই থাকব? আজকের আলোচনাটা ঠিক এই প্রশ্নটা নিয়ে। তো শুরুতেই একটা ধাক্কা দেওয়ার মতো প্রশ্ন করি। আপনি কি জানেন যে আজকের দিনে বাংলাদেশে ব্যাংকে টাকা জমানো মানে আপনি আসলে প্রতি বছর একটু একটু করে গরিব হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কোনো গল্প না, এটা হচ্ছে আজকের দিনের কঠিন বাস্তবতা। এই যে সংখ্যাটা দেখছেন, -3%, এটাই হচ্ছে আসল খেলা। ব্যাপারটা কি বুঝিয়ে বলি। ধরুন আপনি ব্যাংকে ডিপিএসে টাকা রাখলেন, বছরে সুদ পাচ্ছেন ধরলাম 7%। বাহ, বেশ ভালো। কিন্তু অন্যদিকে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, মানে মূল্যস্ফীতি প্রায় 10% হারে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আপনার টাকা নামকাও আসতে 7% বাড়ল, কিন্তু আপনার সেই টাকা দিয়ে জিনিস কেনার ক্ষমতা কমে গেল 10%। মানে সোজা কথায় আপনার টাকার আসল মূল্য প্রতি বছর 3% করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন এগোচ্ছেন, কিন্তু আসলে আপনি পিছিয়ে পড়ছেন। তাহলে চলুন একটু গভীরে যাই। এই যে মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের আর্থিক ফাঁদের কথা আমরা বলছি, এটা আসলে কি? আর কেনই বা এত এত মানুষ জেনে বা না জেনে এই ফাঁদটাতে আটকে যায়? দেখুন, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর অবস্থানটা এখন বেশ অদ্ভুত, তাই না? এরা ঠিক গরিব না, তাই সরকারের কোনো সাহায্য বা বিশেষ সুবিধা পায় না। আবার এতটাও ধনী না যে বড় কোনো বিনিয়োগ করবে বা নতুন কোনো সুযোগ লুফে নেবে। অবস্থাটা হয়েছে শ্যাম রাখি না কুল রাখির মতো, ঠিক মাঝখানে আটকে থাকা একটা অবস্থা। দেশে মধ্যবিত্তের সংখ্যা হয়তো বাড়ছে, কিন্তু তাদের সম্পদ কি সেইভাবে বাড়ছে? আয় বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে খরচও বাড়ছে। হয়তো একটা নতুন ফ্রিজ কেনা হচ্ছে বা বছরে একবার ঘুরতে যাওয়া হচ্ছে, কিন্তু মাস শেষে ব্যাংক ব্যালেন্সটা, ওটা কিন্তু সেই আগের জায়গাতেই থেকে যাচ্ছে। তো এই যে আটকে থাকা, এর পেছনে কিন্তু আমাদের নিজেদেরই কিছু সিদ্ধান্ত দায়ী। আর সবচেয়ে বড় ভুলটা হলো আমাদের এই সেফটি ফার্স্ট বা নিরাপদ থাকার মানসিকতা। ওই যে একটা কথা আছে না, আগে তো চাকরিটা বাঁচাই, বাকিটা পরে দেখা যাবে। এই চিন্তাটাই আসলে আমাদের এগোতে দেয় না। একটা উদাহরণ দেই, ধরুন রাহেলার কথা। বয়স 28, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেতন পায় 35,000 টাকা। ওর বন্ধুরা ওকে প্রায় বলে, কিরে নতুন কিছু শেখ, ফ্রিল্যান্সিংটা শুরু কর। কিন্তু রাহেলার সেই এক উত্তর, আরে না, চাকরিটা তো আছে, এখন আবার নতুন ঝুঁকি নিয়ে কি হবে? দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। রাহেলা এখন ওই একই কথা বলে, কিন্তু এই 5 বছরে ওর ওই 35,000 টাকার কেনার ক্ষমতা যে কোথায় নেমে এসেছে সে হিসাবটা আর করেনি। ও হয়তো কোনো ঝুঁকি নেয়নি, কিন্তু এক জায়গায় স্থির থেকে আসলে সবচেয়ে বড় ঝুঁকিটাই নিয়ে ফেলেছে। ব্যাপারটা কি জানেন? আমাদের ছোটবেলা থেকে মাথায় একটা জিনিসই ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাও, আর জীবনভর সেই চাকরিটা ধরে রাখো। এই আইডিয়াটা হয়তো আমাদের বাবাদের সময় ঠিক ছিল, কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ ভাবুন তো, আপনার যদি আয়ের উৎস মাত্র একটাই থাকে, তার মানে আপনি কিন্তু পুরোপুরি আপনার কোম্পানির বা বসের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই নতুন বাস্তবতা হলো, আজকের দিনের সবচেয়ে বড় রিস্ক হচ্ছে কোনো রিস্কই না নেওয়া। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভুলটাতে। এটাও আমাদের অর্থনৈতিক স্বাধীনতার পথে বিশাল এক বাধা। আর সেটা হলো, আমরা টাকা জমাই, কিন্তু সেই টাকাকে দিয়ে কাজ করাই না। একটা কথা আছে, ধনীরা শুধু টাকা জমায় না, তারা টাকাকে কাজে লাগায়, যাতে টাকা নিজেই আরও টাকা তৈরি করতে পারে। এই কথাটা বুঝতে একটা উদাহরণ দিই। ধরুন করিম সাহেবের কথা। উনি 30 বছর চাকরি করে কষ্ট করে টাকা জমিয়ে অবসরের সময় হাতে পেলেন 35 লাখ টাকা। শুনতে তো অনেক টাকা মনে হচ্ছে, তাই না? কিন্তু একবার ভাবুন, যে জাল 10 বছর আগে 40 টাকা কেজি ছিল, আজ সেটা 80 টাকা। মানে 30 বছর ধরে উনি নিরাপদ থাকার চেষ্টা করে অবসরের পর উল্টো অর্থনৈতিকভাবে অনিরাপদ হয়ে গেলেন। কারণটা কি? কারণ তিনি শুধু টাকা জমিয়েছেন, কিন্তু সেই টাকাকে বিনিয়োগ করে বাড়াননি। এই চার্টটা একটু ভালো করে দেখুন। এখানে একদম চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে যে শুধু একটা সিদ্ধান্তের পার্থক্যে কি বিশাল পরিবর্তন আসতে পারে। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি সেটা ব্যাংকের ডিপিএসে রাখলেন 10 বছরের জন্য। 6 থেকে 8% সুদে সেটা বেড়ে হবে প্রায় 18 লাখ। মন্দ না, কিন্তু ওই একই 10 লাখ টাকা একই 10 বছরের জন্য যদি আপনি সঞ্চয়পত্রে রাখতেন, যেখানে রিটার্ন পাওয়া যায় 11-12% মতো, তাহলে জানেন কত হতো? প্রায় 28 লাখ টাকা। ভাবা যায়? একই টাকা একই সময়, কিন্তু ফলাফলের পার্থক্যটা প্রায় 10 লাখ টাকার। অনেকেই বিনিয়োগ শব্দটা শুনলেই ভয় পেয়ে যান, ভাবেন ওরে বাবা, শেয়ার বাজার, সব টাকা ডুব যাবে। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না।
বাংলাদেশে তো সঞ্চয়পত্রের মতো প্রায় ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ আছে, যেখানে সরকার নিজেই গ্যারান্টি দিচ্ছে। এছাড়া ভালো ব্লু চিপ কোম্পানির শেয়ারে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা বা নিজের একটা ছোট ডিজিটাল ব্যবসা দাঁড় করানো, এগুলোও কিন্তু দারুণ বিকল্প হতে পারে। আসল কথা হলো আপনার জমানো টাকাটাকে অলস ফেলে না রেখে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে নামানো। আচ্ছা, এবার আসছি আমাদের তৃতীয় ভুলটায়, আর এটা হয়তো সবচেয়ে সূক্ষ্ম কিন্তু ক্যারিয়ারের জন্য সবচেয়ে মারাত্মক। আর সেটা হলো এই বিশ্বাসটা যে পড়াশোনা তো শেষ, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আর শেখার কি আছে। চলুন দুই বন্ধু সুমনের গল্পটা দেখি। দুজনেই অ্যাকাউন্টিংয়ের চাকরি করে। প্রথম সুমন ভাবে, ব্যাস ভার্সিটির পড়া শেষ, মানে জীবনের সব পড়া শেষ, এখন শুধু 9টা-5টা ডিউটি করার পালা। আর দ্বিতীয় সুমন, সে চাকরির পাশাপাশি প্রতিদিন নিয়ম করে 30-40 মিনিট সময় দেয় নতুন কিছু শেখার পেছনে। হয়তো পাওয়ার বিআই শিখছে বা ফিনান্সিয়াল মডেলিং। ফলাফলটা কি? কয়েক বছর পর প্রথম সুমনের কেরিয়ার যেখানে ছিল সেখানেই আটকে আছে। আর দ্বিতীয় সুমন, সে তার নতুন স্কিলের জোরে ফ্রিল্যান্সিং করে মাসে বাড়তি 50,000 টাকারও বেশি আয় করছে, আবার অফিসেও প্রমোশনের লাইনে এগিয়ে গেছে। আসলে আজকের বাজারে টিকে থাকা আর এগিয়ে যাওয়ার একটাই মূল মন্ত্র, নিজেকে ক্রমাগত আপগ্রেড করা। ডিজিটাল স্কিল, যেমন ধরুন ফ্রিল্যান্সিং বা ওয়েব ডেভেলপমেন্ট, বিনিয়োগ নিয়ে সাধারণ জ্ঞান, ভালো কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলো এখন আর থাকলে ভালো পর্যায়ে নেই, এগুলো থাকতেই হবে পর্যায়ে চলে গেছে। এগুলো আপনার আয় আর সুযোগ দুটোই কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। একটু ভেবে দেখুন, ওয়ারেন বাফেট বা বিল গেটসের মতো মানুষরা, যাদের আর নতুন করে কিছু প্রমাণের নেই, তারাও কিন্তু আজও প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বই পড়েন, নতুন কিছু শেখেন। কেন? কারণ তারা জানেন আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব চলেও যেতে পারে, কিন্তু আপনার জ্ঞান, আপনার স্কিল, ওটা একমাত্র সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর মূল্যস্ফীতিও এর দাম কমাতে পারে না। এটাই আপনার আসল অর্থনৈতিক সুরক্ষা। তো এতক্ষণ আমরা যে 3টা ভুলের কথা বললাম, ঝুঁকি না নেওয়া, বিনিয়োগ না করা আর নতুন কিছু না শেখা, এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো সমস্যা না, বরং এগুলো একসাথে মিলে একটা দুষ্ট চক্র বা ভিশিয়াস সাইকেল তৈরি করে। আর একবার এই চক্রে আটকে গেলে বের হওয়াটা বেশ কঠিন হয়ে যায়, কিন্তু অসম্ভব নয়। চলুন এবার দেখি এই চক্রটা ভাঙার উপায় কি। চক্রটা আসলে খুবই সিম্পল। দেখুন, আপনি নতুন কোনো স্কিল শিখছেন না, ফলে আপনার নতুন কোনো আয়ের পথ তৈরি হচ্ছে না। যেহেতু বাড়তি কোনো আয় নেই, তাই বিনিয়োগ করার মধ্যে অতিরিক্ত টাকাও আপনার হাতে থাকছে না, আর বিনিয়োগ না করলে আপনার সম্পদও বাড়ছে না। ফলাফল, আপনি ঠিক যেখানে ছিলেন সেখানেই আটকে থাকছেন। এটাই সেই স্থবিরতার দুষ্টচক্র। কিন্তু সুখবর হলো এই চক্রটা ভাঙা সম্ভব, আর এর জন্য বিশাল কিছু করারও দরকার নেই। একদম ছোট 3টা পদক্ষেপ নিলেই হবে, যা আজ থেকে শুরু করা যায়। 1. আপনার জমানো টাকার অন্তত অর্ধেক সঞ্চয়পত্রের মতো কোনো উচ্চ রিটার্নের জায়গায় বিনিয়োগ করুন। 2. যে কোনো একটা ডিজিটাল স্কিল বেছে নিন যেটা আপনার ভালো লাগে, এবং প্রতিজ্ঞা করুন যে প্রতিদিন মাত্র 30 মিনিট ওটা শেখার পেছনে সময় দেবেন, মাত্র 30 মিনিট। আর 3. নিজের জন্য একটা প্ল্যান বি বা দ্বিতীয় আয়ের উৎস নিয়ে সক্রিয়ভাবে ভাবা শুরু করুন, সেটা যত ছোটই হোক না কেন। তো শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন। এই যে 3টে ফাঁদের কথা বললাম, 1. ঝুঁকি নিতে ভয় পাওয়া, 2. বিনিয়োগের বদলে শুধু টাকা জমানো, আর 3. নতুন কিছু শেখা বন্ধ করে দেওয়া, এর মধ্যে কোনটার সাথে আপনি নিজেকে সবচেয়ে বেশি মেলাতে পারেন? একটু সততার সাথে নিজেকে জিজ্ঞাসা করুন। চাইলে কমেন্টে শুধু সংখ্যাটা লিখতে পারেন, 1, 2 অথবা 3। দেখুন, মধ্যবিত্ত হয়ে জন্মানো বা থাকাটা কোনো অপরাধ না, কিন্তু ওই মধ্যবিত্ত মানসিকতাটা, ওটাই আপনাকে সারা জীবন এক জায়গায় আটকে রাখতে পারে। এখন সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।